আজকে আমরা ফিক্সড ইনকাম টপিকস এর লাস্ট রিডিং ফান্ডামেন্টালস অফ ক্রেডিট অ্যানালাইসিস এটা কভার করব। এটা আমাদের বুক 5 বা ভলিউম 5 এর সেকেন্ড রিডিং, লার্নিং মডিউল 2। বেশ কিছু লেস আছে, সবগুলো ইনশাআল্লাহ আমরা কভার করব। ডেসক্রাইব ক্রেডিট রিস্ক এন্ড ক্রেডিট রিলেটেড রিস্ক এফেক্টিং কর্পোরেট বন্ড। সো ক্রেডিট রিস্কটা কি আর ক্রেডিট রিলেটেড রিস্ক গুলো কি কি যেটা কর্পোরেট বন্ডকে এফেক্ট করে। So credit risk is the risk of loss resulting from borrower failing to make full and timely payment of interest and principal. তার মানে আমাদের কাছ থেকে কেউ লোন নিল বা আমরা কাউকে লোন দিলাম, কেউ বড় করলো। এখন বড় যখন করে তখন কি থাকে, একটা শর্ত থাকে যে কখন সে ইন্টারেস্ট গুলা পে করবে, কত ইন্টারেস্ট পে করবে, প্রিন্সিপালটা সে কখন পে করবে। এখন এর যে কোনো একটা কিছু, ইদার ইন্টারেস্ট অথবা প্রিন্সিপাল অথবা দুইটাই টাইমলি এবং ফুল পেমেন্ট না করার যে পসিবিলিটি, সেটাকেই বলা হয় ক্রেডিট রিস্ক। কারণ এইটা থেকে যে হচ্ছে লেন্ডার বা যে লোনটা দিচ্ছে তার লস হইতে পারে। সো ক্রেডিট রিলেটেড রিস্ক গুলো কি কি? একটা হচ্ছে স্প্রেড রিস্ক। এটা কি রিস্ক অফ স্প্রেড ওয়াইডেনিং। সেটা কিরকম? ধরেন একটা কোম্পানি স্কয়ার ফার্মা, ও যখন লোনটা দিচ্ছে বা ক্রেডিটটা দিচ্ছে ওই সময় তার রেটিং ধরে নিলাম ট্রিপল এ। সো ইনভেস্টর স্কয়ার ফার্মার বন্ডে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড ইভেন এট 9% রেটে, যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন বা হচ্ছে আমাদের ইয়েল্ডটা যদি 9% হয়, তাহলে ইনভেস্টর ইজ হ্যাপি। বাট কি হইলো যে আপনার পরবর্তীতে আপনার ডাউনগ্রেড হয়ে গেল। সো এই 9%টা ধরে নেন এখানে যেটা হচ্ছে বেঞ্চমার্ক, বা ওই সময় ধরে নেন যে আপনার ব্যাংক রেট হচ্ছে ধরেন গভর্নমেন্ট বন্ডের ট্রেজারি টি বিলের রেট, টি বিলের রেট হচ্ছে ধরে নেন 6%। তার মানে কি এখানে স্প্রেডটা কত ছিল? স্প্রেড ছিল হচ্ছে 3%। এখন ওভারঅল ইকোনমিতে কোনো চেঞ্জ হইল না, কিন্তু হচ্ছে স্কয়ার ফার্মার পজিশন খারাপ হইলো, ও ডাউনগ্রেডেড হয়ে গেল হচ্ছে ডাবল বিতে। সো ডাউনগ্রেডেড হয়ে গেলে কি হবে? স্কয়ার ফার্মার বন্ডটা আগের চেয়ে একটু বেশি রিস্কি হয়ে গেল, তাই না? তো একটু বেশি যদি রিস্কি হয়ে যায় তখন কি হচ্ছে? তখন ইনভেস্টররা তার রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা হায়ার হয়ে যাবে, প্রোভাইডেড যে ট্রেজারি বিল ধরেন এখনো 6% আছে। তখন কি হবে, যেহেতু এটা আগের থেকে আরেকটু বেশি রিস্কি হয়ে গেছে, ওরা হয়তো রিকোয়ার্ড স্প্রেড হয়ে গেল 4%। ঠিক আছে, তার মানে 6 + 4 10% হয়ে গেল ডিসকাউন্ট রেট। এই যে রিস্কটা, অর্থাৎ স্প্রেডটা বেড়ে যাওয়ার যে রিস্কটা, এটা একটা ক্রেডিট রিলেটেড রিস্ক। কারণ ক্রেডিট পজিশনটা খারাপ হইলে এখানে কে লেন্ডার বা হচ্ছে গিয়ে ফান্ড সাপ্লায়ার হচ্ছে ইনভেস্টররা, আর স্কয়ার ফার্মা কি বড়োয়ার। সো বড়োয়ারের পজিশনটা খারাপ হয়ে যাওয়ার কারণে তার গ্রেডটা ক্রেডিট রেটিং খারাপ হইতে পারে, তখন তার স্প্রেডটা হায়ার হয়ে যেতে পারে। স্প্রেড হায়ার হয়ে গেলে কি হচ্ছে, তার ফান্ড কালেক্ট করার কস্টটা বেড়ে যাচ্ছে। আর এক্সিস্টিং যে বন্ডে ইনভেস্টরদের যে ইনভেস্টমেন্ট, সেইটা কি হচ্ছে, সেখানে একটু রিস্ক বেড়ে যাচ্ছে, আর কিছুটা লসও হচ্ছে, বিকজ মার্কেটে ওই বন্ড এক্সিস্টিং বন্ডের প্রাইসটা ফল করতে পারে। ক্রেডিট মাইগ্রেশন রিস্ক বা ডাউনগ্রেড রিস্ক, এই যে ডাউনগ্রেড হলো, এটাই রিস্ক অফ ডিক্লাইন অফ বরোয়ার্স ইস্যুয়ার্স ক্রেডিটওয়ার্দিনেস। সো এই যে ডাউনগ্রেড হওয়ার পসিবিলিটিটাকে বলা হয় হচ্ছে ক্রেডিট মাইগ্রেশন রিস্ক বা ডাউনগ্রেড রিস্ক। মার্কেট লিকুইডিটি রিস্ক,
risk that investors may not be able to buy sell at price indicated in the market. এখন ধরেন স্কয়ার ফার্মা বন্ডটা ইস্যু করলো, তো বন্ডটা ধরেন প্রতিটা বন্ডের দাম হচ্ছে ধরেন 1,000 টাকা করে। তো এটা ধরেন ইন্ট্রিনসিক ভ্যালু 1000ই হওয়া উচিত, সবাই এগ্রি করে হ্যাঁ যে ক্যাশ ফ্লো ওই অনুযায়ী এটা 1,000 টাকা হলে ঠিক আছে, তার মানে ইট হ্যাজ ইন্ট্রিনসিক ভ্যালু 1000, কিন্তু মার্কেটটা অ্যাক্টিভ না। মার্কেট অ্যাক্টিভ না মিনস হচ্ছে কি আপনি বিক্রি করতে গেলে বায়ার পাওয়া যায় না সহজে, কিনতে গেলে সেলার পাওয়া যায় না। এই অবস্থায় যেই রিস্কটা তৈরি হয় সেটা হচ্ছে লিকুইডিটি রিস্ক। কেন? কারণ একটা বড় ভলিউম আপনি বিক্রি করতে যাবেন, বায়ার নাই, তখন আপনাকে সাবস্টেন্সিয়াল ডিসকাউন্টে হয়তো ইন্ট্রিনসিক ভ্যালু 1000, আপনাকে হয়তো 850-তে বিক্রি করতে হইতেছে, তাই না? তার মানে মেজর লস আপনাকে বিয়ার করতে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু লিকুইডেট ইট ইন দ্য মার্কেট। কেন? কারণ হচ্ছে এখানে স্ট্রং মার্কেটটা নাই, এটাই হচ্ছে লিকুইডিটি রিস্ক। Describe default probability. Next লেসটা কি? Default probability and loss severity as component of credit risk. So default probability আর একটা হচ্ছে loss severity. So two component of credit risk. Credit risk এর হচ্ছে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ডিফল্ট রিস্ক আর একটা হচ্ছে লস সিভিয়ারিটি। ডিফল্ট রিস্কটা কি? প্রবাবিলিটি অফ বরোয়ার ডিফল্টিং, যে বরোয়ার ডিফল্ট করার প্রবাবিলিটি। সে ফর এক্সাম্পল বরোয়ার ডিফল্ট করার প্রবাবিলিটি হচ্ছে সে 5% ফর এক্সাম্পল। সো লস সিভিয়ারিটি, লস গিভেন দ্য ডিফল্ট, মানে যদি ডিফল্ট অকার করে তাইলেই তো লস হবে। যদি এই 5%-এর কেসটা না ঘটে তাহলে তো আসলে আপনার কোনো লস হবে না। আপনি বন্ড পারচেস করলেন, এখন ইন 5% কেসে এমন হইতে পারে যে বরোয়ার উইল ডিফল্ট, বাট আলটিমেটলি ডিফল্ট করলো না, 95% কেসে ডিফল্ট করলো না, তো না করলে কিন্তু আপনার কোনো লস নাই। এখন প্রশ্ন হচ্ছে যদি ডিফল্ট করে তাহলে লস সিভিয়ারিটিটা কতটুকু হবে? কারণ ডিফল্ট মিনস ডাজ নট মিন যে 1 টাকাও আপনি পাবেন না, ঠিক আছে? ডিফল্ট মানে হচ্ছে কি আপনার হয়তো ইন্টারেস্ট পে করতে পারলো না, টাইমলি পে করতে পারলো না, বা প্রিন্সিপালের একটা পোর্শন পেমেন্ট করতে পারলো না, অথবা আদৌ কোনো পেমেন্টই করতে পারলো না। সো এভরিথিং ইজ ডিফল্ট। সো এখন ডিফল্ট যদি অকার করে তাহলে আপনার আলটিমেটলি লসটা কতটুকু হবে? সেটা হচ্ছে লস সিভিয়ারিটি। লস গিভেন দ্য ডিফল্ট, যদি ডিফল্ট হয় তাহলে লস কত? portion of bond value including interest will be lost if default occurs. তার মানে লস সিভিয়ারিটির ক্যালকুলেশন থেকে ধরেন লস সিভিয়ারিটি যদি হয় হচ্ছে সে 5 কোটি টাকা, তার মানে যদি ডিফল্ট অকার হয় তাহলে পসিবিলিটি হচ্ছে 5 কোটি টাকা লস হবে। এটাই হচ্ছে লস সিভিয়ারিটি। এক্সপেক্টেড লস ইকুয়াল টু ডিফল্ট প্রবাবিলিটি ইনটু লস গিভেন ডিফল্ট। সো যদি ডিফল্ট হয় তাহলে হচ্ছে গিয়ে মনে করেন লস হবে 5 কোটি টাকা, আর ডিফল্ট প্রবাবিলিটি হচ্ছে 5%, তাহলে এক্সপেক্টেড লস কত এই বন্ডে? এই এক্সপেক্টেড লস হচ্ছে 5% অফ 5 crore, তার মানে কত? 25 লাখ টাকা। রিকভারি রেট, রিকভারি রেটে হচ্ছে 1 মাইনাস লস গিভেন ডিফল্ট। আচ্ছা এখানে তো আমরা অ্যামাউন্টে দেখাইছি, এই লস গিভেন ডিফল্টটা অ্যামাউন্টে না দেখায় আপনার পার্সেন্টেজেও দেখানো যায়। ধরেন যদি লস অকার করে তাহলে 50% লস হবে, তার মানে ভ্যালুর 50% হারাবে। সেই ক্ষেত্রে এক্সপেক্টেড লস কত? 2.5%, কারণ 5% চান্স হচ্ছে ডিফল্ট করার, আর যদি ডিফল্ট করে তাহলে 50% লস হবে, তাহলে এক্সপেক্টেড লস 2.5%। তাহলে রিকভারি রেটটা কত? রিকভারি রেটটা হচ্ছে 1 মাইনাস লস গিভেন ডিফল্ট। সে 1 মাইনাস লস গিভেন ডিফল্ট কত? 50%। তার মানে ডিফল্ট যদি হয়ও তারপরেও আপনি কত পার্সেন্ট রিকভার করতে পারবেন? 50% রিকভার করতে পারবেন, তাই তো? এটা হচ্ছে রিকভারি রেট। Next is describe seniority ranking of corporate debt and explain the potential violation of priority of claims in a bankruptcy proceeding. তো seniority ranking আমরা জানি যে
ডেপ্টকে আমরা সিনিয়র জুনিয়রে আমরা ভাগ করতে পারি তো এখন এই র্যাঙ্কিংটা আসলে কিভাবে কাজ করে। সিনিয়র ডেপ্টস হ্যাভ হায়ার প্রায়োরিটি অফ পেমেন্ট অ্যান্ড ফার্স্ট ক্লেম অন ক্যাশ ফ্লোজ অ্যান্ড অ্যাসেটস অফ দ্য ইস্যুয়ার। সো আপনার যখন কোনো একটা ডিফল্ট হয় তখন হচ্ছে আপনার মোস্ট সিনিয়র যে ডেপ্টটা তার হচ্ছে প্রায়োরিটিটা সবার আগে থাকবে। কিসের উপর? ক্যাশ ফ্লো এবং হচ্ছে অ্যাসেটের উপর। ওকে সেটেল করার পরে এরপরে আসবে সেকেন্ড সিনিয়র কে, তারপরে তাকে সেটেল করার পরে আসবে যে এরপরে সিনিয়র কে। এইভাবে করে আপনার যেটা হবে যে জুনিয়র সাবঅর্ডিনেটেড যেটা ও হবে একদম বটমে, তার মানে সবার পেমেন্ট করার পরে জুনিয়রকে পেমেন্ট করা হবে। Level of seniority affect the value of investors' claim in the event of default and restructuring. তো সিনিয়রিটি র্যাঙ্কিংটা আমাদের ও হচ্ছে টপ, আর ও হচ্ছে সবচেয়ে জুনিয়র, ও হচ্ছে বটম। তো সবচেয়ে সিনিয়রকে ফার্স্ট লিয়েন লোন বা সিনিয়র সিকিউরড লোন, অর্থাৎ আপনার কোনো একটা প্রপার্টিকে আপনি মর্টগেজ রেখে, এখন মর্টগেজ তো আবার ফার্স্ট মর্টগেজ সেকেন্ড মর্টগেজ দেওয়া যায় তাই না, তো ফার্স্ট মর্টগেজটা যার কাছে থাকবে সে হচ্ছে সিনিয়র বা সিনিয়র সিকিউরড ডেপ্ট হোল্ডার। তো এই লোনটাই, এই মর্টগেজটাই আবার যদি আরেকটা অর্গানাইজেশনের কাছে লিয়েন দেয়া হয়, তাহলে কিন্তু সেকেন্ড যে লিয়েনটা হইলো তাতে আপনার সেকেন্ড অর্গানাইজেশনের ক্লেইমটা তার থেকে একটু সিনিয়রিটি কম হবে। তার মানে প্রথম যাকে লিয়েন দেয়া হইলো তারটা সেটেল করার পরে যদি আপনার টাকা পয়সা আরো বাকি থাকে তাহলে এর পরের জন পাবে ইন কেস অফ ডিফল্ট। তো সেকেন্ড লিয়েন লোন অর্থাৎ মর্টগেজ যদি কখনো থাকে তাহলে মর্টগেজ হোল্ডার হচ্ছে গিয়ে ফার্স্ট প্রায়োরিটি সবসময়। মর্টগেজটা যার ফেভারে করা হবে সে হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি। এরপরে হচ্ছে মর্টগেজ ছাড়া যেগুলা, ওর মধ্যে সিনিয়র আনসিকিউরড। আনসিকিউরড কিন্তু হচ্ছে ড্যাবডের ইনস্ট্রুমেন্ট অনুযায়ী তাকে সিনিয়রিটি দেয়া হয়েছে। তারপরে সিনিয়র সাবঅর্ডিনেটেড, মানে আনসিকিউর্ড থেকে আনসিকিউর্ড, এগুলো সবই আনসিকিউর্ড কিন্তু সাবঅর্ডিনেট, সিনিয়র সাবঅর্ডিনেটেড এর ক্লেইমটা হচ্ছে সিনিয়রের পরে। তারপরে হচ্ছে সাবঅর্ডিনেটেড, ওর ক্লেইমটা সিনিয়র সাবঅর্ডিনেটেড এরও পরে। আরেকটা হচ্ছে জুনিয়র সাবঅর্ডিনেটেড, ও হচ্ছে সবার পরে। তো এরপরেও কি কেউ আছে এরপরেও যদি টাকা পয়সা বা অ্যাসেট থেকে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার ইকুইটি হোল্ডাররা পাবে। ইকুইটি হোল্ডারের আগে আরেকটা আছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পাবে। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে পেমেন্ট করার পরে তারপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে। এই যে জুনিয়র সাবঅর্ডিনেটেড এই ক্লাসটাকে অনেক সময় বলা হয় হচ্ছে ইকুইটি ক্লাস, কারণ ও অলমোস্ট প্রায় ইকুইটির কাছাকাছি, ইকুইটি হোল্ডারদের মতোই অনেকটা রিস্ক বিয়ার করে। এখন প্রশ্ন হচ্ছে কোনো ক্ষেত্রে কি এই র্যাঙ্কিং এর ভায়োলেশন করা যায় কিনা। ভায়োলেশন অফ প্রায়োরিটি ক্লেইমস, ইয়েস করা যায়। প্রায়োরিটি ক্লেইম ইজ নট অলওয়েজ অ্যাবসোলিউট। সিনিয়র ডেপ্ট হোল্ডার্স মে অ্যালাউ part of the junior debt to be paid before settlement of senior debt. এখন সিনিয়রদের মধ্য থেকে এরকম হইতে পারে যে সিনিয়ররা অ্যালাউ করলো যে জুনিয়রদের কিছু পেমেন্ট আগে করা যাবে, তাদেরটা পেমেন্ট করার আগে। কেন আসলে এটা করবে? যে আমি আমার ক্লেইমটা ছেড়ে দিয়ে আমি আসলে আমার পরে যে আছে তাকে কেন আমি সুযোগটা দিব? এটা সুযোগটা দেওয়ার একটা কারণ আছে। ধরেন ডেপ্ট হোল্ডার তো সিনিয়রও ডেপ্ট হোল্ডার, জুনিয়রও কিন্তু ডেপ্ট হোল্ডার, দুইজনই হচ্ছে ডেপ্ট হোল্ডার, দুইজনেরই ক্লেইম আছে। এখন কোম্পানির অবস্থা যখন দেখতেছে যে খারাপের দিকে যাচ্ছে, জুনিয়র চিন্তা করতেছে এটা তো আর বেশি দিন রান করতে দিলে আমি তো আর 1 টাকাও পাবো না, তখন সে কি করতে পারে যে ওই যে ব্যাংক্রাপসি জন্য আবেদন করতে পারে বা কোর্টে চলে যেতে পারে। হ্যাঁ, তো কোর্টে যদি চলে যায় তাহলে কি হইতেছে যে কোম্পানির গোয়িং কনসার্ন একটা থ্রেডে পড়ে যাচ্ছে। বাট সিনিয়ররা চিন্তা করতেছে যে না, কোম্পানিটা আসলে হয়তো বা সার্ভাইভ করে যাবে। এখন কোর্টে গেলে যেটা হবে, কোর্টে গেলে কিন্তু এই সেটেলমেন্ট প্রসেসটাও একটু লেংদি হয়ে যাবে। সিনিয়ররা পেমেন্টটা তো আগে পাবে ঠিক আছে, বাট
এটা একটা লেন্দি প্রসিজিয়ার, কোর্ট প্রসিজিয়ার শেষ হয়ে তারপরে এটা আসলে দেখা যাবে লম্বা সময় নিয়ে নিবে। তখন কি হইতে পারে যে জুনিয়রদের সাথে সিনিয়ররা একটা নেগোসিয়েশনে যাইতে পারে যে ভাই তোমরা আগামী 6 মাস 1 বছরের মধ্যে কোর্ট রোডে যাইতে পারবা না, তোমাদেরকে আমরা কিছু পেমেন্ট অ্যালাউ করলাম আমাদের আগে, ঠিক আছে? সব না, হয়তো কিছু পেমেন্ট তখন অ্যালাউ করতে পারে। এইটা হচ্ছে গিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে ডিফারেন্ট পার্সপেক্টিভে এটা হতে পারে। যদি সিনিয়ররা অ্যালাউ করে তাহলে ইটস ফাইন, এতে কোনো দোষের কিছু নাই বা আইনের কোনো ব্যত্যয় এখানে হবে না যদি তারা অ্যালাউ করে। আরেকটা মানুষ এই কাজটা করতে পারে, সে হচ্ছে জাজ। আপনার কোর্টে চলে গেল, কেস এখন কোর্টে, ব্যাংক্রাপসি প্রসিডিং চলতেছে, তখন জাজ যেটা করতে পারে সে হচ্ছে এই অ্যাবসলিউট প্রায়োরিটির সাম ডেভিয়েশন করতে পারে। এটা জাজ তার জাজমেন্ট অনুযায়ী বিভিন্ন সিনারিও অ্যানালাইসিস করে যদি মনে করে যে এটা করা উচিত, সিনিয়রিটির কিছু ভায়োলেশন, বিকজ এমন হইতে পারে যে এই যে জুনিয়র সেকশনে এমন কিছু পেনশন ফান্ড আছে যেগুলো খুব সেন্সিটিভ, ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে হয়তো বা কিছুটা ডেভিয়েশন জাজ চাইলে করতে পারে। Next, LOS, distinguish between corporate issuer credit rating and issue credit rating and describe the rating agency practice of notching. তো কর্পোরেট ইস্যুয়ার ক্রেডিট রেটিং, ইস্যু ক্রেডিট রেটিং এবং হচ্ছে নচিং। সো ক্রেডিট রেটিং, a symbol based measure of potential risk of default of a particular bond or issuer of debt. আপনারা শুনে থাকবেন ট্রিপল এ, ডাবল বি, বি প্লাস, এরকম আপনারা সিম্বল, অর্থাৎ সিম্বল দিয়ে রেটিংটাকে বুঝাচ্ছে। যখনই ট্রিপল বি বলা হয় তখনই আমরা কি বুঝতে পারি যে ওর রেটিংটা খুব ভালো, ঠিক আছে? তো এই যে রেটিং, এই রেটিংটা আবার এক একটা এজেন্সি এক এক রকম সিম্বল ইউজ করে থাকে। সিম্বলগুলো সম্পর্কে আমরা মোটামুটি ফ্যামিলিয়ার হইলেই হবে, ওরকম নট নেসেসারিলি আমাদেরকে এক্সপার্ট হইতে হবে, বাট উই মাস্ট নো যে এই সিম্বলটা, এই সিম্বলগুলো দিয়ে আপনার বুঝায় যে আপনার এই ইস্যুটা অথবা ইস্যুয়ারের ডেট পেইং ক্যাপাসিটি বা হচ্ছে ডিফল্টের প্রবাবিলিটিটা কত সেটা মিন করে। সো টপ রেটিং এজেন্সি, এই রেটিং গুলো দেয় হচ্ছে রেটিং এজেন্সি। তো ওয়ার্ল্ডের টপ কয়েকটা রেটিং এজেন্সির মধ্যে একটা হচ্ছে মুডিজ, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার বা এস&পি, আরেকটা হচ্ছে ফিচ। এই তিনটা হচ্ছে বেশি পপুলার বা সবচেয়ে বড়, এছাড়া আরো অনেক আছে। সো ইস্যুয়ার ক্রেডিট রেটিং অর কর্পোরেট ফ্যামিলি রেটিং। সো ইস্যুয়ারের রেটিং বা হচ্ছে ইস্যুয়ারের ফ্যামিলি রেটিং মানে গ্রুপের যে রেটিং সেটাকে সিএফআরও বলা হয়। সো ইন্ডিকেট ইস্যুয়ার্স ওভারঅল ক্রেডিটওয়ার্দিনেস। সো ধরেন স্কয়ার ফার্মা একটা বন্ড ইস্যু করবে, তো স্কয়ার ফার্মার ইটসেলফ একটা রেটিং থাকবে। ধরেন ওর রেটিং হচ্ছে ফর এক্সাম্পল ট্রিপল বি ফর এক্সাম্পল। ইট ইজ নর্মালি অ্যাপ্লাই টু সিনিয়র আনসিকিউরড ডেট। এখন যদি আনসিকিউরড কোন ধরনের মর্টগেজ ছাড়া বা হচ্ছে কি বলে এটাকে লিয়েন ছাড়া যদি কোনো ডেট ইস্যু করে এবং সেটা যদি সিনিয়র ডেট ইস্যু করে, সাবঅর্ডিনেটেড না, সিনিয়র ইস্যু করে, তাহলে নর্মালি ওই ডেটটার, সিনিয়র ওই ডেটটার অ্যাজ ইউজুয়াল রেটিং হবে হচ্ছে গিয়ে ট্রিপল বি, বিকজ কি জন্য, ইস্যুয়ারের রেটিং যেটা সেটাই হচ্ছে ওই আনসিকিউরড সিনিয়র ডেটের রেটিংটা হয়ে থাকে। কিন্তু ও যদি একটা জুনিয়র সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে তাহলে কি হবে, রেটিংটা ফার বিলো, আরো কম হবে। আবার যদি ধরেন ও ইস্যু করে হচ্ছে গিয়ে লিয়েন সহ ইস্যু করে, তাহলে কি হবে, তাহলে আরো বেটার হবে, তার তার কর্পোরেট ইস্যুয়ার রেটিং এর থেকেও আপনার ডেব্টের রেটিংটা তখন বেশি হবে। এখন আসেন, এই যে বললাম যে ইস্যু রেটিংটা ডিফার করতে পারে, সেটা দেখি যে ইস্যু ক্রেডিট রেটিং অর্থাৎ যে বন্ডটা ইস্যু করতেছে সেটার রেটিং অর কর্পোরেট ক্রেডিট রেটিং।
সিসিআরও বলা হয়ে থাকে। ইস্যু রেটিং, তো স্পেসিফিক মনে করেন একটা বন্ড ইস্যু হবে, ধরেন স্কয়ার ফার্মা একটা বন্ড ইস্যু করবে, তখন কি হইতে পারে, বন্ডের জন্য তারা একটা রেটিং নেবে। সো ধরেন ওর ফ্যামিলি রেটিং বা তার ইস্যুয়ার রেটিং হচ্ছে ট্রিপল বি, কিন্তু সেই বন্ডটার ক্ষেত্রে যেটা করলো যে সে কিছু কোলেটারাল দিল, বন্ডের এগেনস্টে, তাহলে কি হবে, রেটিংটা আপ হয়ে যাবে, রেটিং আপ হবে। তারপরে ধরেন সে একটা এক্সটার্নাল একটা ব্যাংকের থেকে বা হচ্ছে ইন্স্যুরেন্সের থেকে সে গ্যারান্টি নিয়ে আসলো, গ্যারান্টি অ্যাড করলে কি হবে, রেটিংটা আরো আপ হবে। আপ হইলে পরে দেখা গেল যে তার এই ইস্যুর রেটিংটা যখন সে নিতে গেল কোনো একটা রেটিং এজেন্সি থেকে, সেটা চলে আসলো ত্রিপলে। কেন ত্রিপলে? প্রথমত তার একটা কোলেটারাল ব্যাকিং আছে, কোলেটারাল ব্যাকিং এর কারণে হোয়াট এভার দ্য কেস মে বি, এই কোলেটারালটা সেল করে এই বন্ডের পেমেন্টটা করা যেতে পারে। দ্যাট মিনস হচ্ছে কি, ইন কেস অফ ডিফল্ট, ইভেন যদি স্কয়ার ফার্মা ডিফল্টও করে, যে কোলেটারালটা আছে ওই কোলেটারালের উপরে কিন্তু আপনার অধিকারটা থাকবে হচ্ছে এই স্পেসিফিক বন্ড হোল্ডারদের। তো ওরা কি করতে পারবে, ওই কোলেটারালটা সেল করে তাদের টাকাটা আদায় করতে পারবে। আবার এখানে যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বা হচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গ্যারান্টি দিয়ে থাকে, তাহলে কি হবে, যদি ওই কোলেটারাল সেল করেও ফুল কাভার না হয়, বাকিটা হচ্ছে গ্যারান্টর পে করবে। ইন দ্যাট কেস এই ইস্যুটা আপনার বেটার রেটিং হইতে পারে দেন হচ্ছে ইস্যুয়ারের থেকে। ইট কনসিডার্ড সিনিয়রিটি অফ ডেপ্ট, রেটিং অফ স্পেসিফিক ডেপ্টের সিনিয়রিটির অবস্থা অনুযায়ী ক্যান বি নস্ট আপ অর ডাউন ফ্রম দ্য ইস্যুয়ার রেটিং। এটা ইস্যুয়ারের থেকে, ইস্যুয়ার রেটিং এ হচ্ছে ট্রিপল বি, এটা কি আপনার নস্ট আপ হইল, এটা নচিংটা হচ্ছে কি যে ইস্যুয়ার রেটিং থেকে যে আপ ডাউন করাটাই হচ্ছে নচিং, আর কিছুই না, রেটিংটা কিছুটা আপ বা কিছুটা ডাউন করা। তো আবার যদি এটা হইতো জুনিয়র একটা বন্ড হইতো, সাবঅর্ডিনেটেড হইতো, কোনো ধরনের কোলেটারাল বা গ্যারান্টি না থাকতো, তাহলে কি হইতো, ও দেখা যেত যে ওই ইস্যু রেটিংটা ট্রিপল বি এরও নিচে হইতো। তো রেটিংটা যদি কম হয় ইস্যু, তাহলে কি হবে, ইস্যুর কস্ট বেশি হবে, অর্থাৎ ইনভেস্টররা বেশি রিটার্ন ডিমান্ড করবে। আর যদি ইস্যুর রেটিংটা হায়ার হয়, তাহলে কি হবে, ইনভেস্টরদের রিটার্ন রিকোয়ারমেন্টটা হবে কম্পারেটিভলি লো। নচিং, ইট ইজ এ রেটিং অ্যাডজাস্টমেন্ট টেকনোলজি, যে আপনার ইনিশিয়ালি একটা রেটিং দিয়ে দিল, এরপরে বললো যে 1 পয়েন্ট নচ আপ, 1 পয়েন্ট নচ ডাউন, এইভাবে বলা যেত যে একটা টেকনোলজি। প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে ডিফল্ট প্রবাবিলিটির উপরে বেস করে। আদার ফ্যাক্টর হচ্ছে প্রায়োরিটি অফ পেমেন্ট, স্ট্রাকচারাল সাবঅর্ডিনেশন, লস গিভেন ডিফল্ট। এই যে আমরা স্ট্রাকচারের মধ্যে যে সাবঅর্ডিনেশন গুলো করে থাকি, যে সিনিয়রিটি, জুনিয়র, সিনিয়র, মেজানাইন, জুনিয়র, এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ডিফারেন্ট ক্লাস তৈরি করতে পারি স্ট্রাকচারাল লেভেলে, অর্থাৎ ডেবটা ইস্যু করার সময় ডেবদের মধ্যে আমরা সেটা করতে পারি। এখন আমরা দেখি যে মেজর যে তিনটা কোম্পানি আছে, ওরা যেই গ্রেডিং গুলা ইউজ করে, ওগুলা আমরা একটু দেখব। মুখস্থ করতে হবে না, অতটা জানারও বেশি দরকার নাই, জাস্ট হচ্ছে কি একটা আইডিয়া থাকার জন্য আর কি। স্পেসিফিক্যালি আপনাকে বলবে না যে ফিচ কোন কি ধরনের সিম্বল ইউজ করে, বা হচ্ছে মুডিজ মুডিজের A2 ফিচের কোনটা, এরকম কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। জাস্ট হচ্ছে আপনার জানার জন্য, বুঝার জন্য হচ্ছে এটা ইন্ডিকেটিভ একটা বিষয়। সো আমরা এই যে বাম পাশে যেগুলো দেখতেছি, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রেড। এই বন্ড গুলাকে, এই রেটিংটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট গ্রেড। আর ডান পাশে যেগুলো দেখতেছি, সেগুলাকে বলা হয় হচ্ছে জাঙ্ক বা হাই ইয়েল্ড, বা হচ্ছে স্পেকুলেটিভ গ্রেড বা লো গ্রেড। তো এই ইনভেস্টমেন্ট গ্রেডের মধ্যেও আপনার আবার গ্রেডিং আছে। হাই কোয়ালিটি বলি মুডিজের ট্রিপল A থেকে A3 পর্যন্ত রেটিংকে বলা হয় হচ্ছে হাই গ্রেড। S&P সেম জিনিসটা, ট্রিপল A থেকে
ডাবল এ মাইনাস। ফিঞ্চ আর এসএনপি এক্ষেত্রে সেম সিম্বল ইউজ করে থাকে। ইনফ্যাক্ট সব ক্ষেত্রেই আপনার ফিঞ্চ আর এসএনপি সিম্বল গুলা সেম, মুডিজ এরটা একটু ডিফারেন্ট। তো আপার মিডিয়াম গ্রেড বলা হয় হচ্ছে A1 থেকে A3 পর্যন্ত, এসএনপির ক্ষেত্রে হচ্ছে A+ থেকে A- পর্যন্ত। আর লো মিডিয়াম গ্রেড হচ্ছে BAA1 থেকে BAA3। আর সেম জিনিসটা এসএনপি এবং ফিজে বলা হয়েছে BBB+ থেকে BBB- পর্যন্ত। এখন BA1 বা BB+ থেকে আপনার একদম সি পর্যন্ত এগুলাকে বলা হয়েছে লো গ্রেড বা স্পেকুলেটিভ গ্রেড। আর ডি কে বলা হয় হচ্ছে ডিফল্ট গ্রেড। ডি গ্রেড মানে হচ্ছে ডিফল্ট গ্রেড, অলমোস্ট লাইক এটা ডিফল্ট করে ফেলছে এই টাইপের একটা অবস্থা আর কি। যে ডি গ্রেড, কোনো একটা বন্ড যখন ডিগ্রেডেড হয় তার মানে ওর আর ডিফল্ট হইতে তেমন কিছু বাকি নেই। এক্সপ্লেইন রিস্ক ইন রিলাইং অন রেটিং ফ্রম ক্রেডিট রেটিং এজেন্সি। এখন এই যে রেটিং এজেন্সি রেটিং দিয়ে দিছে ওইটার উপরে ডিপেন্ড করে আমরা ইনভেস্ট করে ফেলবো বা হচ্ছে গিয়ে করবো, নিজেরা জাজ করব না, বিষয়টা আসলে তা না। বা সেইটা রিলাই আমাদের কিছুটা করতেই হবে, কিন্তু রিলাই করারও বেশ কিছু ড্রব্যাক আছে। সেটা কি ক্রেডিট রেটিং ক্যান চেঞ্জ ওভার টাইম। আপনি এখন দেখে যে ইনভেস্টমেন্টটা করতেছেন 2 দিন পরে রেটিংটা চেঞ্জও হয়ে যেতে পারে। ক্রেডিট রেটিং টেন্ড টু ল্যাগ মার্কেট প্রাইসিং অফ দ্য ক্রেডিট রিস্ক। আরেকটা জিনিস হচ্ছে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে ওই রেটিং ডাউনগ্রেড করার আগেই মার্কেটে যা হওয়ার হয়ে গেছে, মার্কেট হচ্ছে গিয়ে আগেই সব বুঝে যায়, ঠিক আছে। তার মানে আপনার রেটিং দেখে তারপর আপনি বিক্রি করবেন, তার আগে মার্কেটে প্রাইস এমনিই কমে গেছে। রেটিং এজেন্সিস মে মেক মিস্টেক। আর একটা প্রবলেম কি যে তারাও তো আসলে হিউম্যান বিং, সো দ্যাট তারা কি হইতে পারে, মিস্টেক অবশ্যই করতে পারে। সাম রিস্ক আর ডিফিকাল্ট টু ক্যাপচার ইন ক্রেডিট রেটিং। আরেকটা বিষয় হচ্ছে অনেকগুলো রিস্ক আছে যেগুলো হয়তো ক্রেডিট রেটিং এর সিস্টেমের মধ্যে ক্যাপচার করাটা ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট হলো এক্সপ্লেইন 4 C's। কি কি? ক্যাপাসিটি, কোলাটেরাল, কভনেন্ট, ক্যারেক্টার অফ ট্রেডিশনাল ক্রেডিট অ্যানালাইসিস। তো ক্রেডিট অ্যানালাইসিসে 4টা সি কে অ্যানালাইসিস করা হয়, সেগুলা কি কি? একটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি কি? এবিলিটি অফ দ্য বরোয়ার টু মেক ইটস ডেট পেমেন্ট অন টাইম পেমেন্টের এবিলিটি। Start with industry analysis and then turns to specific issuer company analysis. নরমালি এটা কি হয়, টপ ডাউন, অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস থেকে শুরু করে এরপরে আসে হচ্ছে কোম্পানি অ্যানালাইসিসে মোস্ট অফ দ্য কেসে। কোলাটেরাল, কোলাটেরালটা কি? কোয়ালিটি অ্যান্ড ভ্যালু অফ দ্য অ্যাসেট সাপোর্টিং দ্য ইস্যুয়ার্স ইনডেপ্টেডনেস। সো আপনার যেই ইস্যুটা তার এগেইনস্টে কোলাটেরালটা কেমন আছে, সেই কোলাটেরালের ভ্যালু কত, কোয়ালিটি কেমন, সেটার উপরে বেস করে আমাদের ক্রেডিট অ্যানালাইসিস অনেক ক্ষেত্রে। কভনেন্টস, টার্মস এন্ড কন্ডিশনস অফ লেন্ডিং এগ্রিমেন্ট দ্যাট দ্য ইস্যুয়ার মাস্ট কমপ্লাই উইথ। আপনার যখন কোনো বন্ড ইস্যু করছে তখন সেটার সাথে কভনেন্ট গুলা কি আছে, টার্মস এন্ড কন্ডিশন গুলা কি আছে, সেটাও দেখার বিষয় আছে। ক্যারেক্টার, কোয়ালিটি অফ ম্যানেজমেন্টের কোয়ালিটি কেমন। তো এই হচ্ছে 4টা জিনিস: ক্যাপাসিটি, কোলাটেরাল, কভনেন্ট এন্ড ক্যারেক্টার। ক্যালকুলেট ইন্টারপ্রেট ফাইন্যান্সিয়াল রেশিওস ইউজড ইন ক্রেডিট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল রেশিও গুলা কি? ক্রেডিট অ্যানালাইসিস মেজার্স আর ক্যাটাগরাইজড ইনটু 3 গ্রুপস। নাম্বার 1, প্রফিটেবিলিটি এন্ড ক্যাশ ফ্লো, লেভারেজ এন্ড কাভারেজ। Profitability and cash flow, operating income or earning before interest and taxes, earning before interest, taxes, depreciation, amortization, EBITDA, funds from operation, FFO, free cash flow before dividend, FCF before dividend, free cash flow after dividend। এগুলো হচ্ছে মোটামুটি আপনার প্রফিটেবিলিটি এন্ড ক্যাশ ফ্লোর মেজার। লেভারেজ হচ্ছে ডেট টু ক্যাপিটাল, ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল।
debt to EBITDA, FFO divided by debt, FCF after dividend to debt, high leverage indicates high credit risk. এই যে দেখেন এইগুলো আপনার যত হাই তত হচ্ছে লেভারেজ রেশিও, যত হাই তত হচ্ছে কি আপনার রিস্ক। এই দুইটা ডেট যখন উপরে আছে এগুলো যত হাই তত হচ্ছে রিস্ক বেশি, হায়ার তো আপনার রিস্কও হায়ার। আর এফএফও যত হায়ার রিস্ক তত লোয়ার। এফসিএফ আফটার ডিভিডেন্ড যত হাই রিস্ক তত লো। হাই লেভারেজ ইন্ডিকেটস নর্মালি লেভারেজ, দ্যাট মিনস হচ্ছে আমাদের মিক্সের মধ্যে যদি লোনের পরিমাণটা বা ফিক্সড বার্ডেনের পরিমাণটা বেশি হয় তখন আমাদের ক্রেডিট রিস্কটা বেশি হয়ে থাকে। কাভারেজ রেশিও, যে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স বা পেমেন্টটাকে কতটুকু কাভার করতে পারে আমাদের ইনকাম। সো ইবিআইটিডিএ ইন্টারেস্ট কাভারেজ রেশিও, এটা কি হায়ার ইজ বেটার, তার মানে হায়ার হইলে রিস্কটা কম। ইবিআইটি ইন্টারেস্ট কাভারেজ এটাও আপনার হায়ার হইলে রিস্ক লোয়ার। হায়ার কাভারেজ রেশিও ইন্ডিকেটস লোয়ার ক্রেডিট রিস্ক। So next is evaluate the credit quality of a corporate bond issuer, a bond of that issuer given key financial ratios of the issuer and the industry. So আপনারা এটা যেটা করবেন যে কারিকুলামের এক্সাম্পল নাম্বার 6 এটা আপনারা করবেন, করার জন্য আপনারা যেটা ইউজ করবেন এক নম্বর হচ্ছে ওখানে করাই আছে, আর আপনার এই যে ফর্মুলাগুলো ইউজ হবে। সো আপনারা কি কি ক্যালকুলেট করবেন, অপারেটিং প্রফিট মার্জিন, সেটা করার জন্য আপনারা কি করবেন, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ। এই ফর্মুলাটা দিয়ে কি আসছে আমাদের অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট মার্জিন হায়ার মিনস হচ্ছে রিস্ক লোয়ার। ইবিআইটিডিএ হায়ার মানে হচ্ছে রিস্ক লোয়ার। এফসিএফ আফটার ডিভিডেন্ড হায়ার মিনস হচ্ছে রিস্ক লোয়ার। সো ইবিআইটিডি এটা কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। সেটা কিভাবে বের করবো, অপারেটিং ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। এফসিএফ আফটার ডিভিডেন্ড সেটা কিভাবে বের করবো, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন মাইনাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাইনাস ডিভিডেন্ড। টোটাল ডেট বেশি হলে কি হয়, রিস্ক বেশি। শর্ট টার্ম ডেট and current portion of long term debt plus long term debt. Capital debt plus equity, এটা দিয়ে আসলে রিস্ক ডাইরেক্টলি কিছু বোঝা যাবে না, কারণ এটা ডিপেন্ড করতেছে ডেট এবং ইকুইটির আসলে মিক্স। নেক্সট is describe macroeconomic market and issuer specific factors that influence the level and volatility of yield spread. So yield on corporate bond equal to real risk-free interest rate plus expected inflation plus maturity premium plus liquidity premium plus credit spread. So একটা কর্পোরেট বন্ড, ওইটার ইয়েল্ড কত হবে, সে স্কয়ার ফার্মা যদি একটা বন্ড ইস্যু করে তার ইয়েল্ডটা আসলে কত হওয়া উচিত সেটা আমরা কিভাবে বের করতে পারি। ধরেন রিয়েল রিস্ক ফ্রি রেট মার্কেটে হচ্ছে ফর এক্সাম্পল 2% ধরেন, অর্থাৎ যদি কোনো রিস্ক না থাকে এবং যদি ইন্ডাস্ট্রিতে কোনো ইনফ্লেশন না থাকে ইকোনমিতে, তাহলেও আমরা অ্যাটলিস্ট যে রিটার্নটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে 2%। এখন ইকোনমিতে ধরেন ইনফ্লেশন আছে, ধরেন ইনফ্লেশনের পরিমাণটা এখন ফর এক্সাম্পল 6%, তাহলে কি হবে 2 + 6 হবে। অ্যান্ড দেন ম্যাচুরিটি প্রিমিয়াম, ধরেন লম্বা সময়ের যদি বন্ডটা হয়, শর্ট টার্ম হলে কি হবে, ম্যাচুরিটি প্রিমিয়াম কম হবে, ইভেন জিরো হইতে পারে। ধরেন আপনার বন্ডটা হচ্ছে 10 ইয়ার্সের, এই ক্ষেত্রে ধরেন ম্যাচুরিটি প্রিমিয়াম হচ্ছে সে 1%। প্লাস লিকুইডিটি প্রিমিয়াম, ধরেন আপনার বন্ডটা ইস্যু হওয়ার পরে ট্রেড করাটা উইল বি ডিফিকাল্ট, হ্যাঁ, মার্কেটে লিস্টিং থাকলেও হয়তো আপনি এক্সপেক্ট করতেছেন সহজে বিক্রি করা যাবে না, বা মার্কেটে লিস্টেড না, ইন দ্যাট কেস আপনার হঠাৎ করে টাকা প্রয়োজন হইলে আপনি এটা হঠাৎ করে সেল করতে পারছেন না, আপনার টাকাটা স্টাক হয়ে যাবে, বা আপনি সেল করতে গেলে আপনাকে অনেক সাবস্টেনশিয়াল লসে সেল করতে হবে।
তাহলে লিকুইডিটি রিস্ক প্রিমিয়াম ধরেন আরো 1%। ক্রেডিট স্প্রেড, স্বাভাবিকভাবে এটা তো গভর্নমেন্ট বন্ড না, সো দ্যাট আমরা যদি গভর্নমেন্ট বন্ডের উপরে চিন্তা করি, বা তার যে ক্রেডিটটা ইনহারেন্ট ক্রেডিট, অর্থাৎ হচ্ছে গিয়ে সে অন টাইমে পেমেন্ট এবং ফুল পেমেন্ট করার ক্যাপাসিটির যে বিষয়টা, সেটার উপরে বেস করে ধরেন আমরা ধরে নিলাম স্কয়ার ফার্মার জন্য ক্রেডিট স্প্রেড হচ্ছে আরো 1%, যেহেতু কম্পারেটিভলি এস্টাবলিশ কোম্পানি, সেহেতু ধরেন ক্রেডিট স্প্রেড হচ্ছে 1%। তাহলে আমরা এগুলা সব যদি অ্যাড করি, 2+6 8 9 10 11%, তাহলে এখান থেকে আপনার এই স্কয়ার ফার্মার ইয়েল্ড কত হবে বন্ডের? 11%। সো ইয়েল্ড স্প্রেড, এই যে ইয়েল্ড স্প্রেড, সেটা কি? ইয়েল্ড স্প্রেড ইকুয়াল টু লিকুইডিটি প্রিমিয়াম প্লাস ক্রেডিট স্প্রেড। সো এই যে ক্রেডিট স্প্রেড প্লাস লিকুইডিটি প্রিমিয়াম, এটাকে বলা হয় হচ্ছে ইয়েল্ড স্প্রেড। ইয়েল্ড স্প্রেড কেন বলে? কারণ হচ্ছে দেখেন, এই লিকুইডিটির ইস্যু আর ক্রেডিট ইস্যুটা হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে বা রিস্ক ফ্রি বন্ডের ক্ষেত্রে নাই, বাট এই ইস্যুটা আছে হচ্ছে আপনার কর্পোরেট বা আদার বন্ডের ক্ষেত্রে। এই জন্য এই দুটাকে অ্যাড করে বলা হয় হচ্ছে ইয়েল্ড স্প্রেড। ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ইয়েল্ড স্প্রেড, এই ইয়েল্ড স্প্রেডকে যেসব ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে থাকে, একটা হচ্ছে ক্রেডিট সাইকেল, আরেকটা হচ্ছে ব্রডার ইকোনমিক কন্ডিশন, ফাইন্যান্সিয়াল মার্কেট পারফরমেন্স ওভারঅল ইনক্লুডিং ইকুইটিজ, broker dealer willingness to provide sufficient capital for market making, general market supply and demand. So in general মার্কেটে সাপ্লাই এন্ড ডিমান্ডের কন্ডিশন কি, ব্রোকার ডিলাররা আপনার মার্কেট মেকিং এর জন্য সাফিসিয়েন্ট ক্যাপিটাল সাপ্লাই করতে ইন্টারেস্টেড কিনা, এগুলোর উপরে বেস করে আপনার ইয়েল্ড স্প্রেডটা ডিপেন্ড করে। নেক্সট লেটস এক্সপ্লেইন স্পেশাল কনসিডারেশনস when evaluating credit of high yield sovereign and non-sovereign government debt issuers and issues. সো স্পেশাল আমাদের কি কি কনসিডারেশন এই ক্ষেত্রে থাকতে পারে? ক্রেডিট অফ হাই ইয়েল্ড বন্ড, হাই ইয়েল্ড বন্ডের ক্ষেত্রে আমরা কোন জিনিসটার উপরে ফোকাস করব? ফোকাস অন লস সিভিয়ারিটি, কারণ এখানে লস হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি, তো লস হইলে পরে আসলে আমাদের কত সিভিয়ারিটি হবে সেটার উপরে একটা ফোকাস থাকতে হয়। ডিটেইলড ফাইন্যান্সিয়াল প্রজেকশন, ফাইন্যান্সিয়ালের একটা ডিটেইল প্রজেকশন দরকার হয়। ডিটেইলড আন্ডারস্ট্যান্ডিং অ্যানালাইসিস অফ ডেট স্ট্রাকচার, ডেট স্ট্রাকচারের একটা ভালো একটা অ্যানালাইসিস। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইস্যুয়ার্স কর্পোরেট স্ট্রাকচার, কভনেন্ট গুলো কি আছে। ইকুইটি লাইক অ্যাপ্রোচ টু হাই ইয়েল্ড অ্যানালাইসিস, নর্মালি হচ্ছে হাই ইয়েল্ড বন্ডের ক্ষেত্রে আমরা ইকুইটির যেভাবে অ্যানালাইসিস করি সেইভাবে অনেকটা অ্যানালাইসিস করে থাকি। Issuer liquidity is a key focus in high yield analysis. Sources of liquidity from strongest to weakest are the following: cash on balance sheet, working capital, operating cash flow, bank credit facilities, equity issuance, asset sales. এগুলা যত হাই হবে, অর্থাৎ অ্যাসেট যত সেল করার সম্ভব হবে বলে মনে হয়, অর্থাৎ লিকুইড অ্যাসেটের পরিমাণ যত বেশি হবে, ইকুইটি ইস্যু করার স্কোপ যত বেশি হবে, ব্যাংক ক্রেডিট ফেসিলিটি যত বেশি হবে, অপারেটিং ক্যাশ ফ্লো যত হায়ার হবে, তত কি আমাদের এই বন্ডটা তত বেশি সিকিউর। সভরেন বন্ড, সভরেন বন্ড কোনটা? গভর্নমেন্ট বন্ড, অর্থাৎ ন্যাশনাল লেভেলের যে বন্ড, অর্থাৎ একটা দেশের গভর্নমেন্ট যে বন্ডটা ইস্যু করে, সেইটাতে যখন ইনভেস্ট করতে যায় তখন যে জিনিসগুলো দেখতে হয় সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যান্ড ইকোনমিক প্রোফাইল, ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট, ইকোনমিক অ্যাসেসমেন্ট, অর্থাৎ কান্ট্রির একটা অ্যাসেসমেন্ট এবং কান্ট্রির ইকোনমির অবস্থা, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড পারফরমেন্স প্রোফাইল, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, ফিসকাল অ্যাসেসমেন্ট, মনিটারি অ্যাসেসমেন্ট, এগুলা করতে হয়। আর হচ্ছে নন সোভারেন গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান যারা হচ্ছে আসলে ন্যাশনাল গভর্নমেন্ট বা মেইন গভর্নমেন্ট না, তারা যদি ইস্যু করতে যায় তখন হচ্ছে ইকোনমিক অ্যানালাইসিস, ভোলাটিলিটি, ভেরিয়েবিলিটি অফ রেভিনিউ, for revenue bonds analysis of project and ratios like DSC, DSC কি debt service coverage ratio, এগুলো দেখতে হয়।
আপনার এই পর্যন্তই আজকে।